আসসালামু আলাইকুম। বিএনবিসি 2020 অনুযায়ী এখন আমরা উইন্ডলোডের ম্যানুয়াল ক্যালকুলেশনটা শিখব। উইন্ডলোডের ম্যানুয়াল ক্যালকুলেশনটা একটু বড়, এই জন্য হয়তো আমাদের কয়েকটা এপিসোড লাগবে। তো আমরা একেবারে ভেঙে ভেঙে অর্থাৎ বিস্তারিত বোঝানোর চেষ্টা করব, যাতে যে কোনো খুঁটিনাটি বিষয় উইন্ডলোড ক্যালকুলেশনের জন্য বিএনবিসিতে যে বিষয়গুলো বলা আছে প্রতিটি খুঁটিনাটি বিষয় যেন আপনি ভালোভাবে বুঝতে পারেন, এবং রেফারেন্স সহ সেগুলো আমি উল্লেখ করবো ইনশাল্লাহ। তো আজকে প্রথম এপিসোড শুরু হলো। তো বিএনবিসি 2020-এ আমরা যদি বিএনবিসি 2020-এর পিডিএফটা ওপেন করি, তো এখানে দেখেন উইন্ডলোডের 2.4-এ উইন্ডলোড সম্পর্কে বিস্তারিত আছে 2.4 সেকশনে। সো এখানে প্রথমে উইন্ডলোড ক্যালকুলেশনের ক্ষেত্রে বিএনবিসি 2020-এ তিনটা মেথডের কথা বলা আছে: মেথড 1, মেথড 2 এবং মেথড 3। তো প্রথম মেথডটা হচ্ছে সিম্পলিফাইড মেথড। এই মেথডটা হলো বেসিক্যালি একেবারে লো রাইজ স্ট্রাকচার, যেমন একতলা, দুইতলা, তিনতলা এরকম লো রাইজ স্ট্রাকচারগুলো ডিজাইন করার জন্য এই মেথডটা ব্যবহার করা যায়। তবে এই মেথডের অনেক বেশি লিমিটেশন আছে, এই জন্য এই মেথডটা ব্যবহার না করাই ভালো। সো এরপরে 2 নাম্বার যে মেথড আছে সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। এই অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা হচ্ছে মূলত অলমোস্ট সব ধরনের বিল্ডিংয়ে ব্যবহার করা যায়। অ্যানালাইটিক্যাল প্রসিডিউর এখানে বলা আছে যে বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার মিটিং দ্য রিকোয়ারমেন্ট স্পেসিফাইড দেয়ারইন। এই সেকশনে যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো মিট করলে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে উইন্ডলোডের ক্যালকুলেশন করা যাবে। সো এইটা হচ্ছে আমাদের মেইন প্রসিডিউরটা হচ্ছে মেথড 2। এবং 3 নাম্বার মেথডটা হচ্ছে, দেখেন এটা হলো উইন্ড টানেল প্রসিডিউর বলা হয়েছে। উইন্ড টানেল প্রসিডিউরটা হচ্ছে যেখানে স্পেশাল ক্যাটাগরির বিল্ডিং ডিজাইন করা হবে, অর্থাৎ অনেক বেশি হাই রাইজ বিল্ডিং। বাংলাদেশে নর্মালি এত হাই রাইজ বিল্ডিং ডিজাইন হয় না। এগুলো হচ্ছে বেসিক্যালি পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে যেই 100 তলা 200 তলা এরকম যে হাই রাইজ বিল্ডিংগুলো ডিজাইন করা হয়, সেক্ষেত্রে এই ধরনের মেথড 3 নাম্বার মেথড যেটা বা স্পেশাল ক্যাটাগরি যেটা, এই উইন্ড টানেল প্রসিডিউরে আপনার উইন্ডলোড অ্যাপ্লাই করা হয়। সো আমাদের রেসপেক্টে আমরা 1 নাম্বার যে মেথডটা আছে সিম্পলিফাইড মেথড, এটা আমরা ব্যবহার করতে পারবো, বাট ব্যবহার না করাই ভালো, কারণ এটা অনেক লিমিটেশন আছে। প্লাস এটা একেবারে ছোট বিল্ডিং, 2 তলা 3 তলা বা এরকম বিল্ডিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। 2 নাম্বার মেথডটা 2 নাম্বার মেথড যেটা সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। এটা মোটামুটি আমাদের জন্য পারফেক্ট একটা মেথড, এবং এখানে আপনি 10 তলা 12 তলা 15 তলা 20 তলা পর্যন্ত যে কোনো বিল্ডিং আপনি এই অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে ডিজাইন করতে পারবেন। সো এই হলো উইন্ডলোড ক্যালকুলেশন করার বা উইন্ডের রেসপেক্টে কোনো স্ট্রাকচার ডিজাইন করার জন্য আপনার 3টা মেথড আছে, তার মধ্যে থেকে আমরা মেথড 2টা ফলো করব। মোটামুটি আমাদের যেহেতু মফস্বল এবং শহরে যেহেতু আমাদের 10 তলার কম বেশি 10 তলার কাছাকাছি বিল্ডিং ডিজাইন করা হয়, সেক্ষেত্রে আমরা 2 নাম্বার মেথডটা ফলো করব। ওকে, এরপর আমরা যদি নিচের দিকে যাই, সো এখানে অনেক কিছু আছে, আমরা এত কিছুর মধ্যে গেলাম না। আমরা সরাসরি অ্যানালাইটিক্যাল, এটা সিম্পলিফাইড মেথডের কথা বলা আছে এখানে, এটা আমরা দেখব না এখন। আমরা অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে চলে যাব। এখান থেকে আমি যদি আমার এই এক্সেলটাতে যাই, আমার এই এক্সেলটাতে আমি বিএনবিসি 2020-এর উইন্ডের রেসপেক্টে যত ইম্পর্টেন্ট সেকশনগুলো আছে, ইম্পর্টেন্ট সেকশন, টেবিল, ইকুয়েশন যত কিছু আছে 2020-এর সাথে সম্পর্কিত, এই বিষয়গুলো আমি এখানে নিয়ে আসছি। তো এখান থেকে আমি সহজেই উইন্ডের রেসপেক্টে যতগুলো আমার ক্যালকুলেশন দরকার বা ইকুয়েশন দরকার এগুলো সব এখান থেকে পেয়ে যাব। সো 2 নাম্বার যে মেথড আমরা দেখলাম, যে এখানে আপনি দেখেন 243 বিএনবিসি 2020-এর সেকশন 243-তে বলা আছে মেথড 2 হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের ক্ষেত্রে এখানে বিভিন্ন বিষয় বলা আছে, যে এই বিষয়গুলো মিট করলে এটা অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে যাবে। তো এরপরে বলা আছে যে ডিজাইন প্রসিডিউরটা কেমন হবে। 2434 এই সেকশনে বলা আছে যে ডিজাইনটা কিভাবে করতে হবে এই অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে। সো এখানে প্রত্যেকটা জিনিসের সম্পর্কে বলা আছে, আমরা প্রত্যেকটা জিনিসের ডিটেইলস এবং খুঁটিনাটি এই ম্যানুয়াল ক্যালকুলেশনের লেকচারগুলোতে দেখব। তো এখানে প্রথমে কি কি জিনিস আমার লাগবে, এখানে বলা আছে বেসিক উইন্ড স্পিড ভি,
তারপর হচ্ছে ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি লাগবে, তারপর হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর আই লাগবে, এরপরে হচ্ছে আদার্স আরো অনেক কিছু লাগবে। এগুলো আমরা প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে, এখানে প্রসিডিউরের ক্ষেত্রে 10টা স্টেপ আছে, আমরা সবগুলো হচ্ছে একটা একটা করে দেখব। ওকে, তো আমরা এখন সরাসরি ম্যানুয়াল ক্যালকুলেশনে চলে যাব। তো প্রথমে হচ্ছে আমাদের আলটিমেটলি আসলে কি বের করতে হবে। ম্যানুয়াল ক্যালকুলেশন করে আমরা আলটিমেটলি কি বের করব। ম্যানুয়াল ক্যালকুলেশন করে আমাদের যে এখানে দেখেন, এখানে যেই ইকুয়েশনটা আছে 6 to 19 যে ইকুয়েশনটা আছে, অর্থাৎ প্রেসার বের করা, মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং ফ্রেমের প্রেসার বের করা, এই প্রেসারটা হচ্ছে আমাদের বের করতে হবে। আচ্ছা, তার আগে আমি একটু আলোচনা করি যে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং ফ্রেম এইটা আমরা কেন নিলাম, এছাড়া আবার আর কি কি আছে। ওকে, আমরা যদি বিএনবিসিতে চলে যাই, সেক্ষেত্রে আমরা এখানে যে আমাদের হচ্ছে মেথড 2 অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, এখানে আমরা দেখব। ওকে, এখানে যদি আমরা দেখি যে মেথড 2 অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, এখানে কি কি আছে, এখানে একই রকম ভাবে এই ডিজাইন প্রসিডিউরগুলো বলে দেওয়া আছে। এরপরে হচ্ছে বেসিক উইন্ড স্পিড সম্পর্কে বলা আছে, বেসিক উইন্ড স্পিড, এখানে উইন্ড স্পিডের ম্যাপটা দেওয়া আছে বিএনবিসি 2020 অনুযায়ী। এবং এরপরে আছে হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, প্রত্যেকটা জিনিসই আমাদের কাজে লাগবে। এরপরে আছে এক্সপোজার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জাস্ট আগে এক ঝলক দেখে নিই যে বিএনবিসিতে 2020-এ এখানে কি কি জিনিস আছে। এরপরে আছে টপোগ্রাফিক ইফেক্ট, ওকে, দেন গাস্ট ইফেক্ট, তারপরে হচ্ছে এখানে এনক্লোজার ক্লাসিফিকেশন আছে, তারপরে হচ্ছে কি আছে, এরপর হচ্ছে ভেলোসিটি প্রেসারের ইকুয়েশন আছে, এরপরে প্রেসার অ্যান্ড ফোর্স কোএফিসিয়েন্ট, দেন হচ্ছে এখানে আমরা যেটা আলোচনা করলাম যে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, এটা আসলে কি, এটাকে সংক্ষেপে MWFRS বলা হয়, মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং ফ্রেম। এটা হচ্ছে আমরা যে নর্মাল আরসিসি বিল্ডিংগুলো ডিজাইন করি, আরসিসি বিল্ডিংগুলো সব হচ্ছে উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম অনুযায়ী ডিজাইন করা হয়। সো আরসিসি বিল্ডিং এর ক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং বিল্ডিং, এইটা নিয়ে আমরা কাজ করব। কারণ হচ্ছে আমরা বিল্ডিং এর বিম কলাম এবং বিম কলামের মাধ্যমে লোডটাকে মূলত ট্রান্সফার করি। সো এই বিম কলাম বা ফ্রেমগুলাই হচ্ছে মূলত উইন্ড ফোর্স রেজিস্ট করে। সো উইন্ড ফোর্স রেজিস্টিং এর জন্য আমরা যেহেতু বিম কলামের মাধ্যমে লোডটাকে ট্রান্সফার করি, এই জন্য হচ্ছে আমরা মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, এটা নিয়ে হচ্ছে আমরা মূলত আলোচনা করব। এছাড়াও আরো বেশ কিছু জিনিস আছে, সেগুলো আমাদের প্রয়োজন হলে আমরা আলোচনা করব। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেমের ক্ষেত্রে আমাদের আলটিমেট বের করতে হবে, পি এর ভ্যালু বের করতে হবে। অর্থাৎ আমাদের ফ্রেমের উপরে বা আমাদের বিল্ডিং এর উপরে যে উইন্ডটা আসবে, এই উইন্ডটা কত কিলো নিউটন, যদি আমরা এটা পার মিটার স্কয়ার হিসাব করি, তাহলে কত কিলো নিউটন পার মিটার স্কয়ার এটা উইন্ডটা ইফেক্ট করতেছে আমাদের বিল্ডিং এর উপরে। এবং এটা যদি আমরা এরিয়া দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা টোটাল ফোর্সের ভ্যালুটা পাবো, যে এত কিলো নিউটন ফোর্স আমাদের স্ট্রাকচারের উপরে ইফেক্ট করতেছে। সো আমাদের মেন আলটিমেটলি বের করতে হবে পি এর ভ্যালুটা বের করতে হবে। সো পি এর ভ্যালু বের করার জন্য এখানে আমাদের হচ্ছে কিউ বের করতে হবে। কিউ সম্পর্কে এখানে বলা আছে যে এখানে কিউ সম্পর্কে বলা আছে, কিউ হবে হচ্ছে কিউ জেড যখন উইন্ড ওয়ালের জন্য কিউ হবে কিউ জেড, এবং কিউ হবে কিউ এইচ লিওয়ার্ডের জন্য। এরপরে বলা আছে যে পরের যে টার্মটা আছে, এটা হচ্ছে ইন্টারনাল প্রেসারের জন্য, ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্টের জন্য। সো এখানে কিউআই হবে কিউএইচ যখন হচ্ছে আমরা উইন্ডওয়ার্ড ওয়াল, সাইড ওয়াল, লি ওয়াল এবং রুফের জন্য যখন আমরা এনক্লোজড বিল্ডিং নিয়ে কাজ করব, তখন হচ্ছে কিউআই সমান কিউএইচ হবে। এবং নেগেটিভ প্রেসার পার্শিয়াল এনক্লোজড বিল্ডিং এর ক্ষেত্রে, আর কিউজেড হবে যখন হচ্ছে পজিটিভ ইন্টারনাল প্রেসার পার্শিয়াল এনক্লোজড বিল্ডিং নিয়ে আমরা কাজ করব তখন। সো আমরা মূল ক্যালকুলেশনে চলে যাই। ওকে, সো আমাদের বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের বের করতে হবে মূলত হচ্ছে, আমরা আগে বলেছি আমাদের পি এর ভ্যালু বের করতে হবে, লোডটা বের করতে হবে। লোড বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে প্রথমে এই কিউ এর ভ্যালু। লোডের প্রথমে আমরা দেখি যে এখানে কি কি আছে।
প্রথম অংশটা হচ্ছে এক্সটার্নাল লোড, যেটা এক্সটার্নাল প্রেশার, পরের অংশটা হচ্ছে ইন্টারনাল প্রেশার। সো প্রথম অংশ যদি আমরা ক্যালকুলেশন করি, তো প্রথমেই আছে হচ্ছে কিউ হলো বলা আছে এখানে ভেলোসিটি প্রেশার কিউ জেড। ভেলোসিটি প্রেশার সেকশনটা হচ্ছে 2495, এই সেকশনে বলা আছে ভেলোসিটি প্রেশার কিউ জেড, এটা হচ্ছে জেড হাইটের জন্য এটা হচ্ছে কিউ জেডটা ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ হাইট যত বাড়বে জেড এর ভ্যালু চেঞ্জ হবে, জেড এর রেসপেক্টে হচ্ছে কিউ জেড এর ভ্যালুটা চেঞ্জ হবে। সো এটা আমরা প্রথমে ক্যালকুলেট করব। কিউ জেড ইকুয়ালস টু কিউ জেড এর ফর্মুলা দেওয়া আছে এখানে। একটা বিষয় বলে রাখি, আমাদের বিএনবিসি 2020-এ যত ফর্মুলা বা ফাংশন ব্যবহার করা হয়েছে তারা বেশিরভাগই অলমোস্ট সবই হচ্ছে এসআই ইউনিটে ব্যবহার করা, অর্থাৎ আপনি দেখবেন যে মিটার, সেকেন্ড, কিলো নিউটন এই ইউনিটগুলোতে ব্যবহার করা, এবং ফর্মুলাগুলো কিন্তু সবই হচ্ছে ইম্পেরিক্যাল ফর্মুলা প্লাস আদার্স যত ফর্মুলা আছে সবগুলোই দেখা যাবে যে এসআই ইউনিটে অর্থাৎ মিটার, সেকেন্ড এই ইউনিটে হচ্ছে ইনপুট করতে হবে। আর আপনি যদি ASCE 705 দেখেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে ASCE 705 এই কোডটাতে বেশিরভাগ ফর্মুলাই হচ্ছে আপনার দুইটা ইউনিটে দেওয়া আছে, অর্থাৎ মিটার ইউনিটেও আপনি ইনপুট করতে পারবেন, অর্থাৎ এসআই ইউনিট আপনি ইনপুট করতে পারবেন, আবার হচ্ছে আপনি ফুট পাউন্ডের ইউনিটেও ইনপুট করতে পারবেন। বাট এখানে হচ্ছে আমাদের যেহেতু একটা ফর্মুলা দেওয়া আছে এবং হচ্ছে এখানে স্পেসিফিকভাবে বলাই আছে যে এটা হলো মিটার, সেকেন্ড, কিলো নিউটন, অর্থাৎ এসআই ইউনিটে ফর্মুলাটা দেওয়া আছে। সো আমরা হচ্ছে প্রথমে কিউজেড এর ভ্যালুটা ক্যালকুলেট করব। কিউজেড এর ভ্যালুটা ক্যালকুলেট করার পরে আমরা হচ্ছে পিজেড এর ভ্যালুতে চলে যাব। যে কিউজেড এর ভ্যালু ক্যালকুলেট করতে গেলে প্রথমে হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট আছে 0.000613 কনস্ট্যান্ট আছে, এরপর হচ্ছে কেজেড। কেজেডটা কি দেখেন, এখানে কেজেড সম্পর্কে বলা আছে। কেজেড হচ্ছে এখানে বলা আছে কেজেড হচ্ছে ভেলোসিটি প্রেসার এক্সপোজার কোএফিসিয়েন্ট। কেজেড হচ্ছে কি ভেলোসিটি প্রেসার এক্সপোজার কোএফিসিয়েন্ট। এখানে একটা বিষয় আমি বলি যে যতগুলো জায়গায় আপনি জেড দেখবেন, জেড হচ্ছে হাইট, অর্থাৎ হাইট বাড়ার সাথে সাথে এই ভ্যালুটা চেঞ্জ হবে। সো কেজেড এর ভ্যালুটা হচ্ছে ভেরিয়েবল, কেজেড এর ভ্যালুটা হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ আপনার হাইট স্ট্রাকচারের হাইট বাড়ার সাথে সাথে কেজেড এর ভ্যালুটা, অর্থাৎ হাইট চেঞ্জ হলে কেজেড এর ভ্যালু চেঞ্জ হবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে তো এটা আমরা একটু পরে বের করবো, যে আমরা আগে দেখি যে কনস্ট্যান্ট কি কি ভ্যালু আছে। কনস্ট্যান্ট ভ্যালুগুলো আমরা প্রথমে নিব, তারপর হচ্ছে আমরা ভেরিয়েবল ভ্যালুগুলো বের করব। তো কনস্ট্যান্ট ভ্যালু আসতে হচ্ছে এখানে পরে যেটা আছে কেজেড এর পরে কেজেডটি। কেজেডটি কি? কেজেডটি হচ্ছে বলা আছে, দেখেন কেজেডটি ইজ দ্য টপোগ্রাফিক ফ্যাক্টর ডিফাইন্ড ইন সেকশন 2472। সেকশন 2472 তে বলা আছে যে কেজেডটি হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টর। ওকে, আমরা তাহলে টপোগ্রাফিক ফ্যাক্টর কেজেডটি এটা বের করি। এখানে দেখেন এই সেকশন 247 এখানে টপোগ্রাফিক ফ্যাক্টর সম্পর্কে বলা আছে। এখানে হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টর সম্পর্কে বলা আছে, এই সেকশনে 247 এ বলা আছে। এখানে আপনি যদি একটু নিচের দিকে যান, এখানে 2472 এই সেকশনে বলা আছে হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টর সম্পর্কে, যে টপোগ্রাফিক ফ্যাক্টর হচ্ছে কি জিনিস, এর ফর্মুলাটা হলো এখানে দেওয়া আছে কেজেডটি সমান হচ্ছে 1 প্লাস k1 k2 k3 হোল স্কয়ার। এটা হচ্ছে কেজেডটির ফর্মুলা। পরে বলা আছে দেখেন হোয়ার k1 k2 k3 গিভেন ইন ফিগার এত, এখানে হচ্ছে যদি সবগুলা কন্ডিশন মিট করে সেক্ষেত্রে হচ্ছে আপনার সবগুলা কন্ডিশন মিট করলে আপনি k1 k2 k3 এই ভ্যালুগুলো ইনপুট করে আপনি হচ্ছে কেজেডটি ক্যালকুলেট করবেন। আর যদি এই সবগুলা যেই কন্ডিশন আছে k1 k2 k3 যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো যদি মিট না করে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে kzt ইকুয়ালস টু 1 ধরবেন। এখন এইখানে টপোগ্রাফিক ফ্যাক্টরের বিষয়টা কি? আসলে টপোগ্রাফিক ফ্যাক্টরটা হচ্ছে আপনার স্ট্রাকচারটা যে এলাকায় হবে, যেখানে হবে এই রিজনটা কি ফ্ল্যাট কিনা, অর্থাৎ সমতল জায়গা কিনা, বা এটা কি হিল অঞ্চল কিনা, হিল রিজন কিনা, অর্থাৎ পাহাড় পর্বত আছে কিনা আশেপাশে, এটা হচ্ছে মূলত টপোগ্রাফি। যদি এখানে একটা বেসিক জিনিস হলো, যদি আপনার স্ট্রাকচারটা কোনো সমতল জায়গায় হয় তাহলে হচ্ছে এটা
নির্দিষ্ট ফিক্সড কেজেডটির ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ ফ্ল্যাট টপোগ্রাফির জন্য আপনার কেজেডটির ভ্যালু হচ্ছে 1। আর যদি আপনার এটা হিল এরিয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার K1 K2 K3 এগুলো ক্যালকুলেট করতে হবে। যে এখানে দেখেন আপনার হচ্ছে এখানে হলো K1 K2 K3 ভ্যালু দেওয়া আছে, এখানে K2 এর ইকুয়েশন, K3 এর ইকুয়েশন এবং এখান থেকে হচ্ছে K1 এর ভ্যালু দেওয়া আছে। যদি এটা আমরা কখন কনসিডার করব, যদি আমাদের স্ট্রাকচারটা কোনো হিল এরিয়াতে হয়, অর্থাৎ যে এলাকায় পাহাড় পর্বত অনেক বেশি, অর্থাৎ আশেপাশে অনেক স্ট্রাকচারটার আশেপাশে অনেক পাহাড় আছে বা পাহাড়ের উপরে স্ট্রাকচার, এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা K1 K2 K3 এইগুলো আমরা এখানে যে ফর্মুলা দেওয়া আছে ফর্মুলা থেকে আমরা ক্যালকুলেট করে নিব, ক্যালকুলেট করে আমরা কেজেডটির ভ্যালু বের করব। আদারওয়াইজ আমাদের যদি ফ্ল্যাট টপোগ্রাফি হয়, এখানে আমি আপনাদের দেখাই বিস্তারিত। দেখেন এখানে হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টর বলা আছে, টপোগ্রাফিক ফ্যাক্টর কেজেডটি সম্পর্কে বলা আছে। এটা ASCE কোডের 716 ভার্সনের মধ্যে এটা সম্পর্কে বলা আছে যে এখানে যদি এটা হিল এরিয়া হয়, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হিল এরিয়া, তো আপনার স্ট্রাকচারটা যদি এরকম হিলের উপরে হয় বা হিল এরিয়ায় হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্ল্যাট টপোগ্রাফি হবে না, এটা হচ্ছে আপনার হিল অঞ্চলের টপোগ্রাফি ক্যালকুলেট করতে হবে। এজন্য আপনার এখানে K1 K2 K3 ভ্যালু ক্যালকুলেট করতে হবে। একই রকম ভাবে এখানে আপনি দেখেন এখানে যে এসকার্পমেন্টটা আছে, এরকম যদি আপনার কোনো একটা এরিয়াতে আপনার স্ট্রাকচার হয় যেখানে একটা লেভেল হচ্ছে খুব উঁচুতে আর একটা লেভেল হচ্ছে নিচুতে, এরকম উঁচু নিচু লেভেল যদি থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে K1 K2 K3 ভ্যালু হিসাব করতে হবে। সো এক্ষেত্রে যে ক্যালকুলেশনগুলো দেখানো আছে যে এখানে H এর ভ্যালু কি হবে, LH এর ভ্যালু কি হবে, এখানে ডিটেলস দেখানো আছে, বাট আমি ডিটেলসে যাচ্ছি না এখানে, যেহেতু হচ্ছে আমাদের বেশিরভাগ অঞ্চলে হচ্ছে ফ্ল্যাট টপোগ্রাফি থাকে। সো এখানে আমি আর কেজেডটির ভ্যালু নিয়ে ডিটেলস যাচ্ছি না, কারণ কেজেডটি আপনি কখন হিসাব করবেন, কেজেডটির ভ্যালু আপনি ক্যালকুলেট করবেন যখন আপনার স্ট্রাকচারটা কোনো হিল স্ট্রাকচারের আশেপাশে যখন অনেক বেশি হিল থাকবে, পাহাড় থাকবে, বা আপনার স্ট্রাকচারটা পাহাড়ের উপরে থাকবে, এরকম রিজিয়ন আপনি যখন স্ট্রাকচার ডিজাইন করতে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই টপোগ্রাফিক ফ্যাক্টরটা আপনার ক্যালকুলেট করতে হবে। আদারওয়াইজ ফ্ল্যাট টপোগ্রাফির ক্ষেত্রে অর্থাৎ সমান জায়গা, যে সমস্ত জায়গায় সমান সেই সমস্ত জায়গায় হচ্ছে আপনি কেজেডটির ভ্যালু বসাবেন 1। তো এখানে কেজেডটি সম্পর্কে কিন্তু ডিটেলস বলা আছে যে এটা যদি হচ্ছে স্ট্রাকচারটা থেকে ডিস্টেন্স এখানে 100 এইচ বা 2 মাইল বা 3.22 কিলোমিটার এর মধ্যে যদি এরকম পাহাড় থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা ক্যালকুলেট করবেন। তো যাই হোক, এটা মোটামুটি আমরা ধারণা পেলাম যে আপনি কেজেডটি কখন ক্যালকুলেট করবেন আর কখন কেজেডটির ভ্যালু ফিক্সড আপনি ধরবেন। সো এটা আমরা সম্পর্কে ধারণা পেলাম টপোগ্রাফিক ফ্যাক্টর সম্পর্কে। আমাদের কেজেডটির ভ্যালু আমরা পেলাম কেজেডটি ইকুয়ালস টু 1। এরপরে হচ্ছে আমাদের কেজেডটির পরে আছে কেডির ভ্যালু। কেডি কি? কেডি হচ্ছে এখানে দেখেন বলা আছে যে কেডি হচ্ছে উইন্ড ডিরেকশনালিটি ফ্যাক্টর। কেডি মানে হচ্ছে উইন্ড ডিরেকশনালিটি ফ্যাক্টর। এটা আমরা দেখবো যে কেডির ভ্যালুটা কত আসে, উইন্ড ডিরেকশনালিটি ফ্যাক্টরটা কত আসে। এখানে দেখেন টেবিল নাম্বার 6 to 12 এ বলা আছে, টেবিল নাম্বার 6 to 12 এ বলা আছে উইন্ড ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি। কেডির টেবিল থেকে আমরা পাবো বিল্ডিং যদি হয় মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, সেই ক্ষেত্রে কেডির ভ্যালু হচ্ছে 0.85 বলা আছে এখানে। এরপরে কম্পোনেন্টস অ্যান্ড ক্ল্যাডিং, এখানে এটা হলো 85 এবং অন্যান্য অনেক ধরনের ক্যাটাগরি আছে এখানে, এগুলোর ক্ষেত্রে ভ্যালু দেওয়া আছে কেডির ভ্যালু। সো কেডির ভ্যালুটা কনস্ট্যান্ট, কেডির ভ্যালুটা আমরা এখান থেকে টেবিল থেকে ইজিলি পাবো। আমাদের যে স্ট্রাকচার অর্থাৎ আমরা বিম কলাম দিয়ে যেই মোমেন্ট রেজিস্টিং ফ্রেমগুলো ডিজাইন করি অর্থাৎ মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, সেটার জন্য হচ্ছে কেডির ভ্যালু 0.85। ওকে, এরপর আমরা দেখি আমাদের আর কি কি ভ্যালু লাগবে। আমরা কেজেডটি পেলাম, কেডি পেলাম। এরপর হচ্ছে আমাদের ভি, যেটা বেসিক উইন্ড স্পিড। উইন্ড স্পিডটা আমরা ইজিলি এখান থেকে পাবো। এখানে টেবিল নাম্বার 6 to 8 এখানে বেসিক উইন্ড স্পিড দেওয়া আছে মিটার পার সেকেন্ড এককে। সো এখান থেকে হচ্ছে এই টেবিল থেকে আমরা ইজিলি সবগুলা ভ্যালু উইন্ড স্পিডের ভ্যালু পেয়ে যাব। একইভাবে এখানে হচ্ছে আমাদের উইন্ডের যে ম্যাপ দেওয়া আছে সেই ম্যাপে গেল আপনি কি পাবেন, এখানে ম্যাপে গেল আপনি হচ্ছে উইন্ড স্পিডটা পেয়ে যাবেন। ওকে, তারপরে হচ্ছে
আমাদের কি লাগবে, এরপর লাগবে আমাদের ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট।